হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক দেখেছো। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 2022 সালে রেলের একটা চাকরি পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। ভিডিও শুরুতেই তোমরা দেখেছো, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আরপিএফ, যার পুরো কথা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, বাংলায় যদি আমরা বলি রেল পুলিশ। তুমি যদি রেল পুলিশ হতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। আমরা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। 2022 সালে তোমাদের মোট ভ্যাকান্সি কত আসতে চলেছে, কোন মাস নাগাদ তোমাদের ভ্যাকান্সি আউট হবে, তোমাদের কি কি যোগ্যতা লাগে, এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকা প্রয়োজন, সমস্ত কিছু A to Z তথ্য নিয়ে খুব দ্রুত আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক সময় নষ্ট না করে। দেখো তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, একদম প্রথমে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে ভ্যাকান্সি। দেখো একটা ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখি, 2018 সালে লাস্ট কিন্তু আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছিল। তারপর থেকে কিন্তু আমরা কোনো রকম পরীক্ষা বা ভ্যাকান্সি কিন্তু দেখতে পাইনি। 2022 সালে কিন্তু আরপিএফ এর তরফ থেকে নতুন করে ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা প্রবল, মানে মোটামুটি 99% তুমি ধরে নাও জুন অথবা জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা যদি প্রশ্ন করো দাদা মোটামুটি কত ভ্যাকান্সি থাকবে, তো দেখো রেলের আরপিএফ এর ক্ষেত্রে দুটো পোস্টে কিন্তু একসঙ্গে ভ্যাকান্সি বেরোবে। একটা হচ্ছে কনস্টেবল আর একটা হচ্ছে এসআই। কনস্টেবল মানে কি, যারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, তারা হচ্ছে কনস্টেবল। আর একটা পোস্ট আছে যার নাম হচ্ছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর পদে তুমি যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, ঠিক আছে। অ্যাপ্রক্স ভ্যাকান্সি মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে, মিনিমাম তোমাদের কিন্তু 10,000 প্লাস, অর্থাৎ মিনিমাম 10,000 ভ্যাকান্সি কিন্তু থাকবেই। 2022 সালে যিনি রেলমন্ত্রী ছিলেন, তখনই 2018 সালে ডিক্লেয়ার হয়েছিল যে মোটামুটি প্রায় শূন্যপদ আছে 10,000-এর কাছাকাছি। তো এতদিনে অনেক মানুষ রিটায়ার হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 10,000 ভ্যাকান্সি আমরা দেখব কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্ট নিয়ে, ঠিক আছে। চলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আমরা খুব দ্রুত আলোচনা করব। একদম প্রথম পয়েন্টেই আমরা জানবো তোমার কত বয়স হওয়া প্রয়োজন। খুব ভালো করে বুঝবে, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমার মিনিমাম বয়স হওয়া প্রয়োজন 18, ম্যাক্সিমাম তোমার প্রয়োজন হচ্ছে 25। এছাড়া তুমি যদি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে চাও, মিনিমাম বয়স তোমার হওয়া প্রয়োজন হচ্ছে 20, ম্যাক্সিমাম হচ্ছে 27। এই যে বয়সটা আমি তোমাদের বললাম, এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা তোমরা জেনারেল কাস্ট। এছাড়া তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে তুমি কিন্তু এক্সট্রা 3 বছর করে যোগ করে নেবে। এছাড়া তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, বয়সের যে লাস্ট লিমিট আছে তার সঙ্গে তোমরা কিন্তু 5 বছর করে এক্সট্রা অ্যাড করে নেবে। এসসি এবং এসটিদের জন্য কিন্তু 5 বছরের বয়সের ছাড় আছে, অর্থাৎ কনস্টেবলের ক্ষেত্রে এসসি এসটিদের জন্য হয়ে যাচ্ছে 30, এবং তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 27, আর 5 হয়ে যাচ্ছে 32। আশা করছি বুঝতে পারলে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট। ভিডিও শুরুতেই আমি তোমাদের জানিয়ে দিয়েছি, কনস্টেবল পদের জন্য তুমি যদি আবেদন করতে চাও, মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্টের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কিন্তু পাস করতে হবে। তোমরা যদি কেউ প্রশ্ন করো দাদা কত পার্সেন্টেজ লাগবে মাধ্যমিকে বা গ্র্যাজুয়েশনে, অ্যান্সার হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি যদি কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাও, মিনিমাম মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারছো, কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নেই। ঠিক একই রকমভাবে সাব ইন্সপেক্টর পদের জন্য তুমি যদি আবেদন করতে চাও, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, শুধুমাত্র পাস করে থাকো, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, অ্যাপ্লাই এবং ফিস। দেখো অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা সম্পূর্ণ অনলাইন। নতুন করে যখনই নোটিফিকেশান আউট হবে, টোটাল ভ্যাকান্সি কত সমস্ত কিছু ডিটেলসে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ফিসের কথা যদি আমি তোমাদেরকে বলি, তুমি যদি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, ফর্ম ফিল আপের সময় তোমাকে 500 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে, ঠিক আছে। এছাড়া তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, ফর্ম ফিল আপের সময় তোমাকে পে করতে হবে 250 টাকা। এক্ষেত্রে একটা মজার বিষয় আছে, তোমরা যদি পরীক্ষায় বসো, তাহলে যারা জেনারেল কাস্ট আছো তারা কিন্তু 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। 500 টাকা তুমি ফর্ম ফিল আপের সময় দিচ্ছ, যদি পরীক্ষায় বসো 400 টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু রিটার্ন পেয়ে যাবে। অনেকে আবার 390 টাকা অবধি কিন্তু পায়। আশা করি বুঝতে পারলে। এছাড়া তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা কিন্তু পুরো টাকাটাই রিটার্ন পেয়ে যাবে যদি তুমি পরীক্ষায় বসো। আর যদি পরীক্ষায় না বসো, তাহলে কিন্তু রিটার্ন পাবে না, ওকে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, এই যে টোটাল ভ্যাকান্সি তোমাদের বেরোবে আরপিএফ এর ক্ষেত্রে, ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় কোন কোন বিষয়
বিষয় থেকে কোশ্চেন আসে। একটা মজার বিষয় যেটা তোমাদের কিন্তু ইংরেজি থেকে কোনো রকম কোশ্চেন থাকে না, মাত্র 3টে সাবজেক্ট থাকে। একটা থাকে হচ্ছে অঙ্ক, একটা থাকে হচ্ছে রিজনিংস, আর একটা থাকে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। অঙ্ক থেকে তোমাদের 35টা কোশ্চেন আসবে, রিজনিংস থেকে তোমাদের 35টা কোশ্চেন আসবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 35টা কোশ্চেন আসে। টোটাল কোশ্চেনের সংখ্যা হচ্ছে তোমাদের 120টা। প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তোমরা 1 করে পাবে, অর্থাৎ 120 নম্বরে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা হয়। ঠিক আছে, পরীক্ষার টাইম তোমাদের থাকে হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। পরীক্ষায় কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 1/3। খুব সহজে বললে, তুমি যদি 3টে কোশ্চেন ভুল করো, যত নম্বর তুমি সঠিক করেছো তার থেকে তোমাকে কিন্তু 1 নম্বর মাইনাস করে নেওয়া হবে। ঠিক আছে, দেখো নেক্সট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমরা অনেকেই প্রশ্ন করবে, দাদা আমরা কোন ভাষায় পরীক্ষা দিতে পারবো? তো দেখো, তোমাদের জন্য আনন্দের খবর, তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, অবশ্যই ফর্ম ফিল আপের সময় তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাটাকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে রাখি, তোমরা যদি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অঙ্কটাকে খুব স্ট্রং করতে চাও, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুব ভালো করে শিখতে চাও, তোমাদের সুবিধার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি শুধুমাত্র অঙ্কের জন্য, যার নাম আমরা রেখেছি 02 Pro। এই কোর্সের মধ্যে তোমরা 45টার বেশি অধ্যায় পাবে, 250টার বেশি ক্লাস পাবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্লাসের নোটস তোমরা পিডিএফ আকারে পাবে। এক একটা অধ্যায় হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। অবশ্যই তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশানে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করো, দেখবে কিছু ফ্রিতে ডেমো ক্লাস দেওয়া আছে, সেই ডেমো ক্লাসগুলো দেখো। ফার্স্ট এটা দেখো যে আমার পড়ানো তোমার ভালো লাগছে কিনা, তারপরে ডিসিশন নাও যে তোমার কোর্সটা জয়েন করা উচিত কিনা। ঠিক আছে, কোর্স সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা অ্যাপ ডাউনলোড করার পরে আমাদের অফিসের কন্ট্যাক্ট নাম্বার পাবে, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। আশা করছি খুব সহজে বুঝতে পারলে। চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট, হাইট, অর্থাৎ তোমার উচ্চতা কত হওয়া প্রয়োজন। দেখো, তুমি যদি ছেলে হয়ে থাকো এবং তুমি যদি জেনারেল কাস্টের স্টুডেন্ট হয়ে থাকো, মিনিমাম তোমার যে হাইট হওয়া প্রয়োজন সেটা হচ্ছে 165 সেন্টিমিটার। এছাড়া তুমি যদি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা কিন্তু হাইটে 5 সেন্টিমিটারের ছাড় পাবে, অর্থাৎ তোমাদের জন্য মিনিমাম হাইট হয়ে যাবে 160 সেন্টিমিটার। এটা গেল ছেলেদের জন্য। ছেলেদের জন্য তাহলে কি হলো, তুমি যদি জেনারেল হয়ে থাকো 165, অন্য কাস্ট হয়ে থাকলে 160। ওকে, ঠিক একই রকমভাবে মেয়েদের ক্ষেত্রে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার মিনিমাম হাইট হওয়া প্রয়োজন 157 সেন্টিমিটার। এছাড়া তুমি যদি অন্য কাস্টের স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার মিনিমাম হাইট হওয়া প্রয়োজন 152 সেন্টিমিটার। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে তোমাদের উচ্চতা কত হওয়া প্রয়োজন। তবে এরপরে চলে আসি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু প্রমাণ দিতে হবে যে তুমি শারীরিকভাবে সুস্থ। খুব ভালো করে বুঝবে, এক্ষেত্রে কিন্তু ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। একদম প্রথম ধাপে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে দৌড়। ঠিক আছে, চলে আসি আমরা ছেলেদের ক্ষেত্রে। দেখো, ছেলেদের ক্ষেত্রে তুমি যদি কনস্টেবল পদের জন্য আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের 1600 মিটার দৌড় থাকবে, টাইম থাকবে 5 মিনিট 45 সেকেন্ড। ঠিক একই রকমভাবে তুমি যদি ছেলে হয়ে থাকো এবং তুমি যদি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করো, সেক্ষেত্রে তোমার জন্য দৌড় হয়ে যাবে 1600 মিটার, টাইম পাবে তুমি 6 মিনিট 30 সেকেন্ড। আশা করছি বুঝতে পারলে। কনস্টেবলের জন্য 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড, আর সাব ইন্সপেক্টরের জন্য 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড। অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য তুমি যদি আবেদন করো, টাইমটা তুমি তুলনামূলক বেশি পাবে। ঠিক আছে, চলে আসি এরপরে আমরা মেয়েদের ক্ষেত্রে। তুমি যদি মেয়ে হয়ে থাকো এবং তুমি যদি কনস্টেবল পদের জন্য আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে দৌড় থাকবে 800 মিটার, টাইম পাবে তোমরা 3 মিনিট 40 সেকেন্ড। ঠিক একই রকমভাবে তুমি যদি মেয়ে হয়ে থাকো এবং তুমি যদি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করো, সেক্ষেত্রে তোমার দৌড় থাকবে হচ্ছে 800 মিটার, টাইম তোমরা পাবে হচ্ছে 4 মিনিট। হাই জাম্পের ক্ষেত্রে তুমি যদি কনস্টেবল পদের জন্য আবেদন করো এবং তুমি যদি ছেলে হয়ে থাকো, তোমার ক্ষেত্রে হাই জাম্প থাকবে হচ্ছে 4 ফিট এবং মেয়েদের ক্ষেত্রে হাই জাম্প থাকে হচ্ছে 3 ফিট। এটা কোন ক্ষেত্রে বললাম? কনস্টেবলের ক্ষেত্রে। আমি আবার বলছি, খুব ভালো করে বুঝে নাও। কনস্টেবল পদের জন্য তুমি যদি আবেদন করো এবং তুমি যদি ছেলে হয়ে থাকো, তাহলে তোমার হাই জাম্প থাকবে হচ্ছে 4 ফিট, মেয়েদের জন্য থাকবে হচ্ছে 3 ফিট। ঠিক একই রকমভাবে তুমি যদি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করো, সেক্ষেত্রে তুমি যদি ছেলে হয়ে থাকো, তোমার জন্য হাই জাম্প থাকবে হচ্ছে 3 ফিট এবং মেয়েদের ক্ষেত্রেও হাই জাম্প থাকে হচ্ছে 3 ফিট। আশা করছি বুঝতে পারলে। এরপরে পরবর্তী ধাপে তোমাদের থাকে হচ্ছে লং জাম্প। তুমি যদি ছেলে হয়ে থাকো, তোমার জন্য লং জাম্প থাকবে হচ্ছে 14 ফিট এবং
তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার জন্য লং জাম্প থাকবে হচ্ছে 9 ফিট। ঠিক একই রকমভাবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যদি আমরা লং জাম্প দেখি, সেক্ষেত্রে তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার জন্য লং জাম্প থাকবে হচ্ছে 12 ফিট, এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার জন্য লং জাম্প থাকবে হচ্ছে 9 ফিট। তো আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পারলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ব্যাপারটা তোমাদের কি হয়। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসবে, দাদা আমি যদি মাধ্যমিক পাস যোগ্যতায় পরীক্ষা দেই, মানে কনস্টেবল পদের জন্য পরীক্ষা দেই, ঠিক একই রকমভাবে আমি যদি সাব ইন্সপেক্টর পদের জন্য পরীক্ষা দেই, তাহলে আমাদের কোশ্চেনের লেভেল কি একই থাকবে, আমাদের কি পরীক্ষা একই হবে? তো দেখো, এক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কনস্টেবল বলো কি তুমি এসআই বলো, প্রত্যেক ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু একই আছে, ঠিক আছে? মানে দু ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা একই থাকবে, তাহলে পার্থক্য থাকবে কোথায়? পার্থক্য থাকবে তোমাদের কোশ্চেনের লেভেলে। অর্থাৎ তুমি যদি কনস্টেবল পদের জন্য পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষাটা একটু তুলনামূলক সহজ হবে। আর তুমি যদি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় সাব ইন্সপেক্টর পদের জন্য পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষাটার যে কোশ্চেন সেটা কিন্তু তুলনামূলক লেভেলটা হাই থাকবে, অর্থাৎ কনস্টেবলের যে পরীক্ষা হবে তার থেকে কিন্তু একটু কঠিন থাকবে। আশা করছি খুব সহজে বুঝতে পারলে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখি, তোমাদের কিন্তু যে সিলেকশনের যে ব্যাপারটা থাকে, অর্থাৎ সিলেকশনের যে ধাপগুলো থাকে, দেখো একদম প্রথমেই তোমাদের থাকে হচ্ছে সিবিটি, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে। অর্থাৎ তোমাদের যে সেন্টার পড়বে সেই সেন্টারে গিয়ে তোমাকে কিন্তু কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। তোমার এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করো, দাদা আমি তো কম্পিউটার জানি না, আমি কি পারবো? তো দেখো, এমন কোনো ব্যাপার নেই, কোশ্চেন পেপার তোমার সামনে চলে আসবে, খুব সহজেই তুমি বুঝতে পারবে কিভাবে তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যাই হোক, সিলেকশন একদম প্রথম ধাপে তোমাদের থাকে হচ্ছে সিবিটি, 2 নম্বর ধাপে থাকে হচ্ছে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। একটু আগে আমি তোমাদের বললাম দৌড় থাকবে, লং জাম্প থাকবে এবং হাই জাম্প থাকবে, ঠিক আছে? এর পরের ধাপে তোমাদের থাকে হচ্ছে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ তোমাদের হাইট, ওয়েট এবং চেস্ট মেজারমেন্ট করা হবে। একদম শেষ ধাপে তোমাদের থাকে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে যে যে ডকুমেন্টস তুমি সাবমিট করেছো সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো কিন্তু চেক করা হয়, যাকে আমরা বলছি হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। সমস্ত ধাপ তুমি যদি ঠিকঠাক মতন পার করে যাও, একদম শেষে তোমার কিন্তু মেডিকেল টেস্ট হবে, যে তুমি শারীরিকভাবে ভেতর থেকে তুমি ঠিকঠাক মতন সুস্থ আছো কিনা, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো বিষয়। প্রত্যেকটা ধাপ তুমি যদি ঠিকঠাক মতন পার করে যাও, একদম শেষে একটা মেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ তুমি এই 120তে কেমন পরীক্ষা দিলে তার উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে, তাহলে তুমি খুব সহজে ধরে নাও চাকরিটা তুমি পেয়ে গেছো, ঠিক আছে? তারপরে তোমাকে কি করা হয়, ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, এবং ট্রেনিং কমপ্লিটের পরেই তোমাকে কিন্তু পোস্টিং দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? স্যালারির কথা যদি আমি তোমাদেরকে বলি, তুমি যদি কনস্টেবল পদে চাকরি পাও, মিনিমাম তুমি ধরে নাও পার মান্থ 25,000 টাকা তোমার স্যালারি থাকবে একদম শুরুতে। এছাড়া তুমি যদি সাব ইন্সপেক্টর পদে চাকরি পাও, সমস্ত কিছু মিলিয়ে অর্থাৎ বেসিক পে, এইচআরএ, ডিএ, টিএ সমস্ত কিছু মিলিয়ে মিনিমাম সাব ইন্সপেক্টর পদের জন্য 35,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি তোমাদের শুরু হবে, ঠিক আছে? এরপরে যত তোমার টাইম বাড়তে থাকবে, যত তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে, অটোমেটিকলি দিনে দিনে তোমাদের কিন্তু স্যালারিটা বাড়তে থাকবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ইনফরমেশন। আশা করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুব সহজে এবং খুব দ্রুত আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, আর যারা এখনও অ্যাপ ডাউনলোড করনি অবশ্যই কিন্তু অ্যাপ ডাউনলোড করে ডেমো ক্লাসগুলো দেখো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কোনো রকম প্রশ্ন যদি তোমার মনে এসে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো। জয় হিন্দ।